নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। উত্তরের শান্ত শহরে শান্তি বজায় রাখতে প্রযুক্তির দ্বারস্থ জেলা পুলিশ প্রশাসন। শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানো হলো জলপাইগুড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গায়। জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুকান্তনগর কলোনি এলাকায় সম্প্রতি টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিভাগীয় বীমা কর্মচারী সমিতি। উত্তরের শান্ত শহরে শান্তি বজায় রাখতে প্রযুক্তির দ্বারস্থ জেলা পুলিশ প্রশাসন। শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানো হলো জলপাইগুড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গায়। উত্তরের শান্ত শহর জলপাইগুড়ি ক্রমেই অশান্ত হয়ে উঠছিল। চিন্তায় কপালে ভাঁজ পড়ছিল শহরবাসীর। দিনে দুপুরে শহরের ব্যস্ততম রাস্তায় একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় ত্রস্ত হয়েছিল শহরবাসী। কিছুদিন আগেই জলপাইগুড়ির কদমতলা এলাকায় মধ্য দুপুরে এক মহিলার গলার সোনার চেইন ছিনতাই করে পালায় দুষ্কৃতীর দল। সাম্প্রতিককালে এমন অপ্রীতিকর ঘটনা বারংবার ঘটায় ভয়ে রাস্তায় বেরোতেও দ্বিধা করছেন বাসিন্দারা। শান্ত শহরের এমন অশান্ত রূপ দেখেই এই উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত ও জোরদার করতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং সদর ট্রাফিক পুলিশের সহযোগিতায় শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বেশ কয়েকটি সিসি ক্যামেরা। নজরদারি রাখার জন্য একটি কন্ট্রোল রুমও করা হয়েছে। সেই কন্ট্রোল রুম থেকেই শহরের সমস্ত এলাকায় নজরদারি রাখা হবে। যানজট হোক কিংবা অসামাজিক কাজ, 24 ঘন্টা পুলিশের নজরদারিতে থাকবে শহর। এ বিষয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণপত খান বাহালে জানান, শহরে দিনের পর দিন চুরি ছিনতাইয়ের বাড়বাড়ন্তের খবর মিলছে। শহরবাসী নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং শহরকে দুষ্কৃতি মুক্ত করতে শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে। এতে করে শহরে কড়া নজরদারি চালানো সম্ভব হবে এবং দুষ্কৃতীদের অসামাজিক কাজ রোখা সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে। জলপাইগুড়ি শহরে দিনে দুপুরে ব্যস্ততম রাস্তা থেকে যেভাবে দুষ্কৃতীরা চুরি ছিনতাই করে বেড়াচ্ছে, তাতে শহরবাসীর নিরাপত্তায় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। ফলত জেলা পুলিশ প্রশাসনের এমন তৎপরতায় খুশি শহরবাসী। শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানোয় খানিক স্বস্তি শহরবাসীদের। इसको डेली चेक करा হচ্ছে, যত 100 উপরে ক্যামেরা আছে সব ক্যামেরায় ফাংশন আছে। ক্যামেরাগুলো কি কাজে লেগেছে অনেক? এই যে আপনি যেহেতু শুনে জানি, গত মাসে যারা ব্যাংকের চুরি হয়েছিল আপনারা জানে, আমরা উইদিন 12 আওয়ার্স মধ্যে বিহার থেকে আসামিকে উদ্ধার করে ওখান থেকে অ্যারেস্ট করেছিল। ওখান থেকে মালটা রিকভারি হয়েছে, গাড়িটা রিকভারি হয়েছে, কোনো ট্রেল আমরা পেয়েছিল, কোথায় থেকে গিয়েছিল, কোথায় মোবাইল কিনেছিল। সেই জন্য আছে আমরা প্রস্তুত আছে। আমাদের প্রত্যেকটা লোক, পুলিশের ফোর্স, কনস্টেবল থেকে শুরু করে আমাদের অফিসার, আমাদের আইসি, ডিএসপিরা, সবাই আছে। তো আমরা সবসময় মানুষের কাজের জন্য আমরা কীভাবে এখানে শান্তি থাকতে পারবো, নিরাপত্তার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। জানে কি, যখন কোনো ঘটনা হওয়ার পরে আরেকবার আপনার দেখে কি পুলিশ বিভাগের সবাই হয়ে পাচ্ছে, সেটা আছে কি আমাদের লিগাল, শুধু একটা লোক অ্যারেস্ট করা ওর থেকে মাল উদ্ধার করা নেই। আমার সবসময় চেষ্টা থাকে কি যে লোকটা আমরা অ্যারেস্ট করেছে, যখন ও ট্রায়ালে যাবে তারপরে শাস্তি পাবে। সেই জন্য যারা লিগাল অ্যাকশন নেওয়ার জন্য সময় লাগে, সেই লিগাল অ্যাকশনটা আমরা পুরো সবসময় প্রত্যেক কেস মধ্যে প্রস্তুত করে আপনারা দেখতে পারে কি আমাদের যত কোর্টের শুধু আমরা শুধু কোনো লোক অ্যারেস্ট করি সেটা নেই, ট্রায়ালে কীভাবে হবে আর শাস্তি কীভাবে পাবে সেটা আমরা সবসময় প্রস্তুত থাকে। সেই জন্য লিগাল অ্যাকশন করার সময় সবসময় সময় লাগে, সেটা পুরো করেই আমরা সব পুরো কেসটাই ক্যামেরা লাগানো হয়েছে। এর ফলে পুলিশেরও অনেকটা সুবিধা হয়েছে। তো কী বলবেন, সিসি ক্যামেরা কি আরও লাগানো উচিত নাকি? অবশ্যই জলপাইগুড়ি শহরে যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং পুলিশের যেমন সুবিধা হবে, সাথে জলপাইগুড়ি শহরে বিগত কয়েকদিনে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সময় দুষ্কৃতীদের একটা রাত কিন্তু বৃদ্ধি পাইছে এবং সোনার চেন ছিনতাই থেকে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। তো সিসিটিভি ক্যামেরা যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, নিশ্চিতভাবে তদন্ত করতে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে
তাদেরকে ধরার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সহায়তা হবে, তবে সিসিটিভি ক্যামেরাগুলো যাতে সঠিক কাজ করে, অকেজে হয়ে না থাকে। অনেক সময় লক্ষ্য পুলিশ করা যায়। প্রশাসন তারা বলেছে সব সিসি ক্যামেরাই নাকি সঠিক কাজ করে, যার জন্য তাহলে পর অবশ্যই সেটা সাধুবাদ জানাচ্ছি আমরা নিশ্চিতভাবে, কিন্তু সেগুলো যেন সচল থাকে এই বিষয়টা আপনাদের সুবিধা এই শহরাঞ্চলে সিসি ক্যামেরা লাগানো। অবশ্যই সুবিধা থাকবে, অবশ্যই সুবিধা থাকবে। বাবার ছোট্ট চায়ের দোকান। উচ্চ মাধ্যমিকে ভূমিকার নজর কাড়া সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় সহ গোটা গ্রাম। উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের ছাত্রী ভূমিকার। পুলিশ হওয়ার স্বপ্ন দেখছে ভূমিকা। জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের মধ্যে সেরা। এবারের উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার নিয়ে আসলো জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়ার এলাকার ছাত্রী ভূমিকা রায়। তার মোট প্রাপ্ত নম্বর 458। বাংলায় পেয়েছে 75, ইংরাজিতে 91, ভূগোলে 96, দর্শনে 98, সংস্কৃতে 98 নম্বরের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে সে পেয়েছে 55 নম্বর। ভূমিকার ইচ্ছে বড় হয়ে পুলিশ হবে, তাই তো কলেজে পড়াশোনার পাশাপাশি এসআই ও সিভিল সার্ভিসের প্রস্তুতি নেবে। ভূমিকা জানায় পড়াশোনা ছাড়াও ছবি আঁকার পাশাপাশি গান শুনতে ভালো লাগে তার। অন্যদিকে মেয়ের এহেন রেজাল্টে ভীষণভাবে খুশি মা মনোবালা রায়। তিনি আমাদেরকে বলেন, মেয়ের ছোট থেকেই ভীষণ পড়াশোনার মেধা। আমরা যখন বিভিন্ন নিমন্ত্রণে যাই তখন ওকে নিয়ে যাই না, কোনোদিন সেভাবে বায়নাও করতো না ভূমিকা, কারণ সে যেত না বা যেতেও চাইতো না, সবসময় শুধু পড়াশোনা করতো বাড়িতে। তিনি আরো বলেন, স্বামী ছোট্ট একটি চায়ের দোকান করে, সেই দোকানের সামান্য উপার্জনে সংসার চালানোর পর বাকি টাকায় মেয়েদের পড়াশোনার খরচ চালায়। অভাবে সংসারে ভূমিকাকে মাত্র 3টি টিউশন দিতে পারি, সবগুলো সাবজেক্টে টিউশন দিলে হয়তো মেয়ে আরো ভালো রেজাল্ট করতে পারত। অপরদিকে বাবা হিরালাল রায় ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি বলেন, ছোট্ট একটি টিনের ঘরে কষ্ট করে 3 মেয়েকে নিয়ে থাকতে হয়। মেয়ের এই রেজাল্টে আমি ভীষণভাবে খুশি ও গর্বিত। প্রথম থেকে কীরকম রেজাল্ট ছিল ছোটো থেকে, না এই প্রথম এরকম রেজাল্ট করলাম? শুরু থেকে মোটামুটি ভালো ছিলাম, তো মাধ্যমিকে খুব একটা ভালো করতে পারিনি, তো এরকম ভেবে রেখেছিলাম তো উচ্চ মাধ্যমিকে ভালো করতে হবে। এটা করবে দিদিমণি মাস্টার কীরকম সাহায্য করেছিল? ওটা তো অনেক সাহায্য, নিয়মিত পরীক্ষা নিত, তো অনেক হেল্প সাজেশনও দিয়েছে প্রচুর। তো বাড়িতে কারা কারা রয়েছে? বাবা মা আর 2 দিদি, আমি ছোট। বাবা চায়ের দোকান করে, আর মা হাউসে। চায়ের দোকান করে যেভাবে? হ্যাঁ। কটা টিউশন ছিল তোমার? 3টা। আরও দরকার ছিল টিউশন? হ্যাঁ, মানে বাংলা, ইংলিশ আর পলিটিক্যাল সায়েন্স আমি 3টা একাই পড়েছি, আর জিওগ্রাফি, ফিলোসফি আর সংস্কৃতের টিচার ছিল শুধু। তাহলে কি পড়ার টিচার আরও দরকার ছিল? হ্যাঁ, যেহেতু বাবা চায়ের দোকান করে। হ্যাঁ, তো সামর্থ্য ছিল না এরকম প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা গৃহশিক্ষক রাখার, তো এর জন্যই বলে ওটা হয়নি আর না। আর আরও নম্বর ভালো আসতো? হ্যাঁ, কী হতো? এই 80, 480, 85 এরকম এক্সপেক্ট করতেছিলাম, কিন্তু বাংলা অনেক কম এসছে। শিক্ষক হ্যাঁ, তাহলে বাংলাতেও ভালোই পেতাম। কী করবে? আমি এরপরে পুলিশ হতে চাই, এসআই বা সিভিল সার্ভিসের যে এক্সামগুলো ওগুলোর প্রিপারেশন নেব। না, সেরকম তো কোনো ব্যাপার নেই, শুধু কোচিং নিয়ে ক্লাসগুলো অ্যাটেন্ড করে তারপরে দিতে হয়। 18+ ছাড়া ওরাই দিতে পারবে। এমনি পড়াশোনা ছাড়া কি কি হবি রয়েছে? আমি আঁকতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, একটাই। আর বাড়িতে আর দিদিরা কি করে? দিদি একজন আছে, কাজ করে একটা মলে, আর আরেকটা দিদি নাচ শেখায়। পড়াশোনা করছে? হ্যাঁ। ওরা একইভাবে নাম্বার পেয়েছে না পড়বে? না, ওরা ঠিকই ছিল, আমারটাই একটু বেশি। কতটা আশা করেছিল এইবার কত নাম্বার আসবে? আমি ভেবেইছিলাম যে এরকম 400-র উপরে পাবো, কিন্তু মা বলছিল শুরু থেকে যে 450-র উপরে পাবি, তো এটাই হয়েছে, 450-র উপরে পেয়েছি। হ্যাঁ। কি নাম তোমার? ভূমিকা রায়। স্কুলের বান্ধবীরা কি বলছে? সবাই তো খুব খুশি, বলছে যে হ্যাঁ মিষ্টি খাবে, মানে মেইনলি সবাই খুশি, সবাই খুব সাপোর্টিভ ছিল যে তুই পারবি, ভালো করতে পারবি। তো হ্যাঁ। কি নাম বলে আগে বলতো? ভূমিকা রায়। কোথায় বাড়ি তোমার? জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি। কোন স্কুলে? সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আশা তো বেশি ছিল, কিন্তু আমি তাও মেয়েকে বলছিলে যে 450-র উপরে নাম্বারটা হলে বেশি একটু ভালো হয়। তো ছোটোর থেকেই এরকম, ছোটোর থেকে বলছিল যে আমি ভালো রেজাল্ট করব। তো আমার তো সেরকম সামর্থ্য ছিল না যে আমি অন্য আরও টিচার দিব, তাই ভাবছি যে 3টে টিচার দিচ্ছিলাম, বাকিগুলো ওই একাই করছে। পড়াশোনা কীরকম মন ছিল? পড়াশোনার দারুণ মন ছিল, খুব
পড়াশোনা ভালো, এই যে উচ্চ মাধ্যমিকে এরকম রেজাল্ট করছে, দিন রাত পড়াশোনা করছে, ছোটোর থেকে এইভাবে পড়ছিল। এই আপনারা যখন কোনো অনুষ্ঠান না ওকে নিয়ে যাইতাম না, ওকে আমি একটাই কথা বলতাম যে তুই ভালো করে পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, এটাই আমি খুশি হব। না ও যেতে চাইতো না, আর ও বলতো যে না আমার পড়া আছে, আমার টিউশন আছে, আমি যাব না, মা তুমি যাও। হ্যাঁ, আর একটু টিচারটা যদি আমি আর 2-3টা দিতাম তাহলে আরও ভালো রেজাল্ট করতো, এটাই ওর কাছে আশা করছিল। স্বামী চায়ের দোকান করে। এই যে আগামীতে পুলিশ হতে চায়, আমি হেল্প করব। পুলিশ হ্যাঁ হেল্প করব, যত কষ্ট হোক না কেন আমি ওদেরকে হেল্প করব। ওর পাশাপাশি আপনারা যাচ্ছেন পুলিশ হোক? হ্যাঁ হোক, কি হোক, পুলিশ অফিসার হোক, আমি এটা ওর সবসময় ওর পাশে থাকবো, যত আমার কষ্ট যাক না কেন। আমি ও যদি নিজের পায়ে দাঁড়ায় আমি খুশি হব, আমিও খুশি হব, ওর বাবা খুশি হবে। আপনার বাড়িতে ক সন্তান? আমার 3টা সন্তান। আমার বড় মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, আর মেজো ফার্স্ট ইয়ারে পড়তেছে, আর এই ছোট আমার উচ্চ মাধ্যমিক পাস করলো, এবার কলেজে যাবে। কি নাম আপনার? মনোবেলা রায়। কোথায় বাড়ি? পাহাড়পুর জমিদার পাড়া। ভাঙন রোধে বাঁধ তৈরির মান নিয়ে খুশি নন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জলঢাকা নদীর তীরবর্তী কয়েক হাজার বাসিন্দা। উল্লেখ্য, দীর্ঘ 30 মাস ধরে প্রশাসনের দুয়ারে দুয়ারে দরবার করেও সমাধান হয়নি সমস্যার বলে অভিযোগ। এবার স্থানীয়রাই একত্রিত হয়ে ভূমি রক্ষা কমিটি নামে একটি অরাজনৈতিক সংগঠন গঠন করে প্রাপ্য সমাধানটুকু বুঝে নেওয়ার রাস্তা খুঁজে নিয়েছেন। খোদ সেচ মন্ত্রী পার্থ ভৌমিকও জলঢাকা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছিলেন। বিঘার পর বিঘা মানুষের জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে বলে দাবি। ভাঙন রুখতে শুরু হয়েছিল বাঁধ নির্মাণের কাজও, সেই কাজ মাঝে থমকে যায়। অবশেষে ধূপগুড়ি উপনির্বাচনের পর ও লোকসভা নির্বাচন চলাকালীন নদীর পাড়ে সেচ দপ্তরের তরফে বাঁধ নির্মাণের জন্য ফেলা হচ্ছে নির্মাণ সামগ্রী ও বোল্ডার। অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ও খুব ছোট মাপের পাথর নদী ভাঙন এলাকায় জমা করা হচ্ছে। এই পাথর দিয়ে কাজ হলে নদীর ভাঙন রোধ করা সম্ভব হবে না বলে দাবি বাসিন্দাদের। এদিকে কাজের শুরুতেই বেনিয়মের অভিযোগে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সঠিক নিয়ম মেনেই বাঁধ নির্মাণের কাজ করা হবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। দাদা কি অভিযোগ আপনাদের এখন? এখন অভিযোগ হচ্ছে যে পাথরটা একটু বড় বড়, কাজটা তাড়াতাড়ি হোক। পাথরটা আমাদের ছোট পড়তেছে। কি সমস্যা হবে পাথর ছোট থাকলে? পাথর ছোট থাকলে তো নদীর যে স্রোত আছে তাতে তো ভাইজে চলে যাবে সব পাথর, এখানে তো তোমার জালি হবে না। আচ্ছা, কাজ শুরু হয়েছে? কাজ তো শুরু হওয়ার কথা, এখনো তো কাজ শুরু হয়নি, খালি কয়েক গাড়ি পড়ছে পাথর। আচ্ছা, এই বিষয়টা যখন পাথর ফেলছে আপনারা বলেননি? আমরা বলছি যে ছোট পাথর চলবে না, বলতেছে পাওয়া যায় না, কি বলতেছে ওরা, আমরা তো জানি না সেটা পাওয়া যাবে কি নেই, কিন্তু এই পাথর দিয়ে কাজ করলে বেশি দিন লাস্টিং করবে না। মানে এই চিন্তাতে আপনারা রয়েছে? হ্যাঁ, এই চিন্তাতে আমরা রয়েছি। কি চাইছেনটা কি আপনারা? আমরা চাচ্ছি যে একটু পাথরটা বড় হোক। ইরিগেশন দপ্তরের এটা একটা কাজ, এখানে এসডিও সাহেবের আন্ডারেই কাজটা হচ্ছে। ইরিগেশন দপ্তর এসডিও বানাহাটের আন্ডারেই হচ্ছে। এখানে আমাদের মন্ত্রী বিধানসভা উপনির্বাচনের আগে মন্ত্রী পার্থদায় এসে সেই এলাকার মানুষকে আশ্বস্ত করেছিল, সেই হিসাবে সেই কাজটা হচ্ছে। এবার প্রধান উপপ্রধানের যে বিষয়টা আছে, যেহেতু আপনারা জানেন এটা প্রধান উপপ্রধানের এখতিয়ারের মধ্যে পড়ে না, কিন্তু এলাকার যে কাজের যে সহযোগিতা, অবশ্যই ওনারা সহযোগিতা করা উচিত, এবং আমরাও প্রধান উপপ্রধানের সাথে কথা বলবো কী কারণে ওনারা সহযোগিতাটা করছে না, এবং গ্রামের মানুষের যে ছোট পাথরের যে বিষয়টা বলছে সেটাও আমরা তদারক করবো, এবং এসডিও সাহেবকে বলবো, এবং ওখানকার যে ইঞ্জিনিয়ার আছে তার সাথেও আমরা কথা বলবো। কারণ যে কোনো বাঁধ, নদীর বাঁধ হলে পারে সেই বাঁধের যে বোল্ডারটা ইউজ হয় তার কিন্তু একটা ওয়েট থাকে, সেই ওয়েটের নিচে কিন্তু কোনো বোল্ডার দিয়ে কোনো বাঁধের কাজ করা উচিত না, যেটা আমার জানা। সেরকম যদি হয়ে থাকে অবশ্যই সেগুলো বন্ধ করে নতুন করে আবার মানে বড় বোল্ডার এবং ওয়েট অনুযায়ী যেটা গভর্নমেন্টের শিডিউলে আছে সেই শিডিউল অনুযায়ী যেন কাজ হয়, সেই বিষয়টা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা করব। বললাম, এই যে সমস্যা একটা অভিযোগ যে উঠে আসে, এই অভিযোগগুলো তো স্থানীয় প্রধান পঞ্চায়েতেরই দেখার কথা, তো সেক্ষেত্রে তাদের এত অনীহা কেন? না, প্রধান পঞ্চায়েতের দেখার কথা, এটা অবশ্যই প্রধান এলাকায় হওয়া, যেহেতু কাজটা হচ্ছে প্রধানকে অবশ্যই দেখা উচিত, কিন্তু ইরিগেশন দপ্তরের এসডিও সাহেব প্রধান বা উপপ্রধানের সঙ্গে যোগাযোগ করেছে কিনা এটাও আমাদের দেখার বিষয় আছে, কারণ তার এলাকায় কাজ হচ্ছে, এবং যৌথভাবে সহযোগিতার মাধ্যমে এলাকার মানুষকে নিয়ে কাজগুলো পরিপূর্ণ করতে হবে, এটাই হচ্ছে আমাদের দিক, এবং আমরা আগামী দিনে এটার দিকে লক্ষ্য রাখছি।
হ্যাঁ, আপনারা বহুবার দেখিয়েছিলেন যে জলঢাকা নদীর উপর যে বাঁধটি নিয়ে সাধারণ মানুষজনের চাষাবাদের জমি নদীগর্ভে যাচ্ছিল, ওনারা আন্দোলন করেছিলেন, আপনারা দেখিয়েছিলেন। কিন্তু বহু নেতা মন্ত্রী আসার পর সেই বাঁধের কাজ শুরু হয়েছে। সেখানে সাধারণ জনগণ অভিযোগ করছেন, বাসিন্দারা অভিযোগ করছেন যে ন্যূনতম ছোট পাথর দিয়ে নদী বাঁধ তৈরি করা হচ্ছে। আমরা সকলেই ভালোভাবে জানি যে বাঁধ তৈরি করতে গেলে, নদী বাঁধ ভাঙন ঠেকাতে গেলে, যে বাঁধ তৈরি করতে গেলে সেখানে একটা ন্যূনতম ওজনের বোল্ডার দিতে হয়। কিন্তু তৃণমূলীরা ভুলে যাচ্ছেন, তৃণমূলের যে আমলারা কাজ করছেন ওনারা ভুলে যাচ্ছেন, কারণ ঠিকাদার মানে তৃণমূল, তৃণমূল মানে ঠিকাদার। ওনারা ভুলে যাচ্ছেন যে জনগণের টাকায় কিন্তু সেখানে বাঁধ হচ্ছে, এখানে তৃণমূলের টাকায় কিন্তু বাঁধটা হচ্ছে না। তাই ওনারা কাটমানিতে মেতে উঠেছেন, প্রধান সহযোগিতা করছেন না। সাধারণ বাসিন্দারা বলছেন কেনই বা করবেন, কারণ তৃণমূলের শেষে শুরু হয়ে গিয়েছে। তাই লুটে পুটে খাওয়ার জন্য ওনারা মেতে উঠেছেন। তাই ছোট ছোট বোল্ডার ফেলে ওনারা কাজের চেষ্টা করছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে অনতিবিলম্বে প্রমাণ সাইজের বোল্ডার দিয়ে যদি কাজ ঠিকাদার বা তৃণমূলীরা যদি কাজ না করে, তাহলে ভারতীয় জনতা পার্টি সেই সমস্ত বাসিন্দাদের সাথে আছে এবং তাদের সাথে আন্দোলনেও সাথে আছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। নোংরা পুকুর থাকার দরুন ডেঙ্গু নিয়ে চিন্তিত এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি শহরবাসী যখন ডেঙ্গু নিয়ে চিন্তিত, তখনও সংস্কার হয়নি নোংরা আবর্জনায় পরিপূর্ণ এই পুকুরটির। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন জায়গায় দীর্ঘদিনের বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি পুকুর। আর সেই পুকুরেই বর্তমান পরিস্থিতি ভয়াবহ। মশার আতুর ঘরে পরিণত হয়েছে পুকুরটি। তৈরি হচ্ছে ডেঙ্গুর লার্ভাও। এলাকার বাসিন্দারা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে এই পুকুরটি বেহাল অবস্থায় থাকার জন্য পুকুরের চারদিক নষ্ট হয়ে গেছে, নোংরা আবর্জনায় ভর্তি রয়েছে। বর্তমানে এই জায়গা থেকে মশার উৎপন্ন আরো বেশি হচ্ছে। তাই আমরা খুব আশঙ্কায় রয়েছি এই পুকুরটির নোংরা আবর্জনা সরিয়ে যাতে দ্রুত সংস্কার করা হয়। জলপাইগুড়ি পৌরসভা সূত্রে জানা গেছে খুব তাড়াতাড়ি এই পুকুরটি সংস্কার করা হবে। যদিও ডাক্তারদের পরামর্শ মতে ডেঙ্গু জমা জলে হয়ে থাকে, তবুও অন্যান্য রোগ এই পুকুরের জল থেকে সৃষ্টি হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। কি বলবেন এই যে পুকুরের যে নোংরা আবর্জনা, একটা ডেঙ্গিরও প্রকোপ রয়েছে? এটা তো কবে থেকে বলতেছে পরিষ্কার হবে হবে, হচ্ছেই না। আর সবাই এখানে নোংরাই ফেলতেছে, না বললেও শুনতেছে না। মশার কি আতুর ঘর তৈরি হয়েছে? হ্যাঁ, আতুর ঘর তো আছে এখানে, যত নোংরা, তারপরে এই যে শুয়োর টোর আইনে এখানে ফেলতেছে। এর ফলে আপনাদের কতটা পরিবেশের ক্ষেত্রে অসুবিধা? খুব অসুবিধা, এই মশা একদম ঘরে টিকাই যাচ্ছে না, এত মশা হয়েছে। কি চান আপনারা? এটা যত পরিষ্কার হোক তাই চাই আমরা। আপনার নাম দিদি? এটা তো মানে বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে আমরা যারা স্থানীয় আছি, আশেপাশে থাকি, সন্ধ্যার পরে এখানে থাকা যায় না, মানে দাঁড়ানো যায় না। আপনি যদি এখানে দাঁড়ান, আপনাকে ঝাঁকে ঝাঁকে মশা ছেঁকে ধরবে। কোনো রকম এই পুকুরের জন্য কোনো রকম কোনো কাজ বা আমরা দেখতে পাচ্ছি না। সংস্কারের কথা প্রতিশ্রুতি শুনেছি বিভিন্ন জায়গা থেকে। আমাদের যিনি কাউন্সিলর তিনিও বলেছিলেন যেটা সংস্কার দ্রুত গতিতে করবেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজই হয়নি। আমরা প্রতীক্ষায় আছি যাতে করে দ্রুত এটার নিষ্পত্তি করা হয়, কারণ তা না হলে ইতিমধ্যেই কিন্তু জ্বর ছড়াচ্ছে শহরের মধ্যে। আপনারা জানেন হয়তো যে জ্বর ছড়াচ্ছে। আমাদের বাড়িতেও, আমার বাড়িতে সিনিয়র সিটিজেন আছেন একজন, আমার শাশুড়ি থাকেন এসে, ওনারও জ্বর হয়েছে, কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আমরা আতঙ্কিত যে এটা কি হতে পারে আগামী দিনে। এটা আতুর ঘর তৈরি হয়েছে, এটা আতুর ঘর তৈরি হয়েছে। এবং এখানে শুধু ডেঙ্গি নয়, এখানে বিভিন্ন রকম মৃত পশুর দেহাবশেষ থাকে, তার থেকেও নানা রকম জিনিস ছড়াতে পারে অসুখ। বিশেষ করে জলের স্তর নেমে গেছে, কুয়োর জলের স্তর নেমে গেছে আশেপাশের বাড়ির কুয়োর। বেশিরভাগ বাড়িগুলো দেখবেন কুয়োর দূষিত, কুয়োর জল পান করার অযোগ্য। এবং এই পুকুরের জলের সঙ্গে এর একটা কানেকশন আছে এবং একটা পচা গন্ধ আমরা জলের মধ্যে পাই, এটাও কিন্তু আছে। সুতরাং এই পুকুরটা সংস্কার যাতে দ্রুত গতিতে হয়, আমরা তারই অপেক্ষায় বসে আছি। আপনার নাম দাদা? আমার নাম সুবীর পাল। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিভাগীয় বীমা কর্মচারী সমিতি। বিভাগীয় বীমা কর্মচারী সদস্যদের মানবিক উদ্যোগ। জলপাইগুড়ি শহর সংলগ্ন খুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুকান্তনগর কলোনি এলাকায় সম্প্রতি টর্নেডো ঝড়ে বেশ কয়েকটি পরিবার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের তরফে কয়েকজনকে সাহায্য করা হলেও কয়েকটি পরিবার রয়েছে যারা কোনোভাবেই আর্থিক সাহায্য পায়নি। এরকম 4টি পরিবারকে বাছাই করে তাদের পাশে দাঁড়ালো বিভাগীয় বীমা কর্মচারী জলপাইগুড়ি শাখার সদস্যরা। বাছাই করে 4টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী সহ নতুন টিনের ঘর বানিয়ে দিলেন তারা। আজ তাদের হাতে ঘরগুলো তুলে দিলেন। এ বিষয়ে বিভাগীয় বীমা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী বলেন, ঝড়ে ক্ষতি হয়েছে এই 4টি পরিবারকে বেছে নিয়েছি। তাদের যা ক্ষতি হয়েছে এদের কাউকে আমরা টিনের বাড়ি তৈরি করে দিলাম, আবার কাউকে খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের কিছুটা সহযোগিতা করলাম। আমরা এলআইসির কর্মচারী সংগঠন বিভাগীয় বীমা কর্মচারী সমিতি জলপাইগুড়ির পক্ষ থেকে এসেছি। গত 31শে মার্চ জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশে প্রচণ্ড ঘূর্ণিঝড় হয়। তার কিছু অবশেষ আমাদের জলপাইগুড়ি শহরের পেছনে এই সুকান্তপল্লীতে আসে। আমরা খবর নিয়ে জানতে পারি বিভিন্ন জায়গা থেকে অন্তত কয়েকটি বাড়িতে কিছু নেই, সমস্ত চাল, টিনের চাল সব কিছু উড়ে গেছে, বাড়ি ধ্বংস হয়ে গেছে। এবং আমরা লোকেট করি যে যারা সেই সময় কোনো সহযোগিতা পায়নি সরকারি সুবিধা, এরকম আমরা 4টি পরিবারকে বাছাই করি। প্রথমে 2টি পরিবারকে, একটি দুস্থ মহিলাকে, তাকে আমরা 1 মাসের রসদ খাদ্যদ্রব্য, আর একজন হচ্ছে যে অন্তঃসত্ত্বা মহিলা গরিব, তাকে 1 মাসের পুষ্টিকর খাবার আমরা এর আগেই দিই। নির্বাচনে আসে যাওয়ার জন্য আমরা তাৎক্ষণিকভাবে করতে পারিনি। যাই হোক, আমাদের এই বাড়িটা এরা আছেন, এরা খুবই দুস্থ, এদের সমস্ত কিছু উড়ে গেছিলো। রান্নাঘরটা, আমরা এই রান্নাঘরটা একটা পুনর্নির্মাণ করে দিয়েছি। আর আরেকটি বাড়ি আছে, সেখানে তাদের যে বারান্দার টিনের চালটা ছিল সেটা আমরা করে দিয়েছি, এরপর সেখানে যাবো। ঠিক আছে, নাম? আমার নাম সৈকত চৌধুরী, আমি ডিআইএ জলপাইগুড়ির সাধারণ সম্পাদক। বললাম যে ঝড়ের সময় কি ক্ষতি হয়েছিল? ঝড়ের সময় মানে কিছু পাই নাই, সব উড়ে গেছে, কিছু পাই নাই। বাসন কোসন সব গেছে, বিছনাপত্র তো সব উড়ে হয়ে গেছে। কি করেন আপনি? আমি লোকের বাড়ি কাজ করি। আর আপনার রিক্সা চালায়। তা আজকে ঘর তৈরি করে দিল ওনারা একটা টিনের। হ্যাঁ, উপকার হলো? সামনেই তো ঝড় বৃষ্টি আসছে। অনেকটা মানে অনেকটা মানে এটার মতন কথাও এসে করতে পারবো না, বুঝতে পারবো না। ওদলাবাড়ির রেলগেট এলাকায় দুদিনে 2 জন যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া। গতকাল মাল ব্লকের রেলগেট এলাকার এক যুবকের ডাম্পারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। আর এদিন এই এলাকার আর এক যুবক ডামডিম এলাকায় বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো। দুদিনে 2টি তরতাজা যুবকের প্রাণ চলে যাওয়ায় শোকস্তব্ধ গোটা গ্রাম। বুধবার দিন বাইক এবং ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 1, আহত 1। বুধবার এই দুর্ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ডামডিমের বাঁশবাড়ি এলাকায় জাতীয় সড়কে। ঘটনায় মৃত্যু হয় বিষ্ণু রায় নামে এক যুবকের। এই যুবক বাইকে করে মালবাজার থেকে ওদলাবাড়ি ফিরছিল বলে জানা গেছে। মৃত যুবকের বাড়ি ওদলাবাড়ি রেলগেট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিন বেলা 11টা নাগাদ ওদলাবাড়ি রেলগেট এলাকার যুবক বিষ্ণু রায় মালবাজারের দিক থেকে বাইকে করে ওদলাবাড়ি ফিরছিল। সেই সময় ডামডিমের দিক থেকে একটি 4 চাকার গাড়ি মালবাজারের দিকে যাচ্ছিল। ডামডিমের বাঁশবাড়ি এলাকায় জাতীয় সড়কে 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বিষ্ণু রায় বাইক থেকে ছিটকে কিছু দূরে গিয়ে পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়। পাশাপাশি 4 চাকার ছোট গাড়িতে থাকা এক ব্যক্তিও গুরুতর আহত হয়।
তবে 4 চাকার গাড়ির চালকের খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠায়। পাশাপাশি 4 চাকার গাড়িতে থাকা আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ 4 চাকা গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে। উদ্ধার করা হয়েছে 2টি গাড়ি। আর ব্রেজা ছিল, উদলাবাড়ি থেকে আসতেছিল, হঠাৎ নিরন্তর হয়ে বাইকটা মারলো ব্রেজাকে। ব্রেজা মারার পর ওই মাথায় আঘাত হয়েছে, স্পট হয়ে গেছে। তার ব্রেজাতে যা শুনলাম 2 জন ছিল, যার মধ্যে একজন পালাইছে, একজনকে মালবাজার হসপিটালে ইনজার্ড আছে, পুরো ভালোই আছে, ওকে মালবাজার হসপিটালে নেওয়া হয়েছে। বাইকওয়ালা কোথাকার জানা গেছে? এখন তো জানা যাচ্ছে যে কি উদলাবাড়ি। আর গাড়ির মালিক মানে গাড়ি ব্রেজাতে যারা ছিল তারা কোথাকার? ব্রেজা যারা ছিল ওরা ভগতপুর, নাগাটা ভগতপুর। বাইক আর কি খুব জোরে ছিলেন বা এরকম? স্পিডে ছিল, সেই জন্য এত বড় ঘটনা হয়েছে, অনেক বড়। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস। দিক থেকে আসছিল, উদলাড়ি যাচ্ছিল, আর একটা বড় গাড়ি আছে ব্রেজা, ওইটা আসতেছিল উদলাড়ি থেকে। ঠিক করে তো দেখতে পারলাম না, কিন্তু দেখতেছি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো বাইকওয়ালা তো এখানে স্পট ডেড হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে যে উদলাড়ি ওর বাড়ি। আর যে বড় গাড়িতে যারা 2 জন ছিল, ওর মধ্যে একজন ইনজুরি হয়েছে, ওইটাকে মালবাজার পাঠানো হয়েছে। ওইটা বড় গাড়িটা মনে হয় নাগরাঘাটা ওই দিকের। মানে এখানে কার দোষ এটা বলা যাচ্ছে না, সামনে আমরা স্পটে ছিলাম না, কিন্তু 2-3 জন ছিল। এখানে আর্মি সাহেবরা আসছিল, ওরাই গাড়িটা দাঁড় করায় সবাইকে হসপিটালে পাঠাইছে। আপনার নাম? আমার নাম রাজুল হরা। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজ মোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। আজকের দিনে দাঁড়িয়ে হলদিবাড়ি বাজারে কাঁচা লঙ্কার পাইকারি মূল্য 2200 টাকা মন। যদিও বর্তমানে লঙ্কার উৎপাদন এবং আমদানি কম রয়েছে বলে জানালেন একাংশ ব্যবসায়ীরা। এর অন্যতম কারণ দীর্ঘমেয়াদী খরা বলে তাদের দাবি। উল্লেখ্য, হলদিবাড়ির কাঁচা লঙ্কার যথেষ্ট গুরুত্ব রয়েছে ব্যবসায়ী মহলে। এখানকার লঙ্কা রাজ্যের অন্যান্য জেলাতেও পাড়ি দেয়। তবে বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্যেও চাষ হচ্ছে কাঁচা লঙ্কার। বর্তমানে আকাশী লঙ্কা এবং মাইক্রো লঙ্কার যথেষ্টই চাহিদা হলদিবাড়ি লঙ্কার বাজারে। ব্যবসায়ী পীযূষ রায় বলেন, প্রায় 2200 টাকা মন রয়েছে কাঁচা লঙ্কার। বর্তমানে খরার কারণে লঙ্কার উৎপাদন ও আমদানি কম। আগামীতে লঙ্কার দাম আরও বাড়তে পারে। হলদিবাড়ি লঙ্কা পাড়ি দিচ্ছে দক্ষিণবঙ্গেও বলে তিনি জানান। নমস্কার দাদা। নমস্কার। বলছিলাম কাঁচা লঙ্কার কি দাম রয়েছে এই মুহূর্তে? কাঁচা লঙ্কা এমনি তো খুবই শর্টেজ চলছে। আচ্ছা। আপনার তো সুপার যেটা আছে ওটা চলছে 2100, 2200, 2300 পর্যন্ত। আচ্ছা। মাইক্রো মাইক্রো যেটা 10 চলছে ওটা চলছে 70, 75, 80 টাকা কিলো। বলছিলাম কতটা উৎপাদন রয়েছে বা কতটা আমদানি রয়েছে সেই বিষয়ে কি বলবেন? এখন আমদানি খুবই শর্টেজ আছে, সব মার্কেট মিলে কতগুলো হবে, 15 টন 20 টনের কাছাকাছি হতে পারে। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম যা আছে সব কোয়ালিটি নিয়ে। বলছিলাম দাম কি বাড়বে আরও? দাম যা চলছে এরকম চলবে, একটু দাম থাকতে এরকম কন্টিনিউ থাকবে। আসলে কি মনে হচ্ছে লঙ্কা কি শেষ সিজনে পৌঁছে যাচ্ছে? এই যে খরা যে চলছে আবহাওয়ার জন্যই এই কন্ডিশন হচ্ছে। বলছিলাম প্রথম দিকে কি দাম ছিল লঙ্কার? প্রথম দিকে ছিল, ফার্স্ট টাইম তো ছিল ভালোই ছিল, পরে মাঝখানে একটু দাম কমেছিল, ফির আবার মাল শর্টের জন্য একটু দাম বেড়ে গেছে। বলছিলাম দাদা, এই যে আপনারা হলদিবাড়ি থেকে লঙ্কা এটা কোথায় রপ্তানি করছেন? এখন বিশেষ করে কলকাতার লাইনই যাচ্ছে। বিশেষ করে কোথায় যাচ্ছে? সাউথ বেঙ্গলই যাচ্ছে। সাউথ বেঙ্গলে? সাউথ বেঙ্গলই যাচ্ছে কলকাতাতে। হ্যাঁ, আর বাকি কিছু আসামও যাচ্ছে। আসামও যাচ্ছে। কি নাম দাদা আপনার? পীযূষ রায়। কি দায়িত্বে রয়েছেন এখানে? কাঁচামাল লোডিং করি। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া
দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। উত্তরের শান্ত শহরে শান্তি বজায় রাখতে প্রযুক্তির দ্বারস্থ জেলা পুলিশ প্রশাসন। শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানো হলো জলপাইগুড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গায়। জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুকান্তনগর কলোনি এলাকায় সম্প্রতি টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিভাগীয় বীমা কর্মচারী সমিতি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.